আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ক্রাউন সিমেন্ট ১০-এর কথা দেশের কথা টক শো অনুষ্ঠানে এবং যথারীতি উপস্থাপনায় আছি আমি সিনহা এম এ সাঈদ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে টক শোর বিষয়বস্তু খুবই জটিল, চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ জাতীয় প্রেক্ষাপটে, এবং বিষয়বস্তুটা হচ্ছে এমন যে প্রশাসনিক অচলতা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমার বায়া আছেন সাবেক সংস্থাপন সচিব জনাব এম মসলিউদ্দিন, আমার ডামে আছেন তুখুর টকশো বক্তা সাবেক রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং সচিব জনাব এ.এফ.এম. সুলেমান চৌধুরী। আমি আপনাকে দিয়ে শুরু করি। জি, আপনি প্রশাসনে, জনপ্রশাসনে যে দক্ষ, অভিজ্ঞ এবং অত্যন্ত সাহসী সচিব হিসেবে পরিচিত ছিলেন। আপনি যেখানে গিয়েছেন স্বাক্ষর রেখেছেন হোয়াট ইজ প্রশাসন। এখন এই যে বর্তমান সময়টা খুবই চ্যালেঞ্জিং, আমরা দেখতে পাচ্ছি জনপ্রশাসনে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে কেন যেন একটি স্থবিরতা দেখা দিয়েছে। এর মূল কারণটা কি? বিষয়টি অত্যন্ত কঠিন, জটিল এবং দেশের জন্য অত্যন্ত সময় উপযোগী একটি বিষয় আপনি বেছে নিয়েছেন। হ্যাঁ, প্রশাসন বলতে আমাদের মাঝে বড় ধরনের একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি জনপ্রশাসনই কেবলমাত্র প্রশাসন। বিষয়টি একেবারে ডাহা ভুল এবং ভুলে ভরা। দেশের সকল মন্ত্রণালয়, সকল বিভাগ, পুলিশ বলেন, আনসার বলেন, বিজিবি বলেন, সেনাবাহিনী বলেন, এই বিচার বিভাগের কর্মকর্তারা বলেন, অন্যান্য বিভাগের কর্মকর্তারা বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ বলেন, সকল কিছু নিয়ে প্রশাসনের একটা ব্যাপক বিষয়াদি আছে। এটি সকলের কাছে পরিষ্কার থাকা দরকার। এখন জনপ্রশাসন যে ভূমিকা পালন করে সেখানেও নানান কথা এসে যায় এবং সেখানেও অনেক সময় সংকীর্ণতা দানা বেঁধে ওঠে। প্রশাসনের কর্মকর্তা বলতে এমনকি জনপ্রশাসনেও দেখা যায় যে তারা মনে করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাই একমাত্র প্রশাসন। এটি একেবারেই ভুল ধারণা। একজন কৃষিবিদ, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, তারাও অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন। পুলিশের কর্মকর্তারা আইজি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত তারাও প্রশাসনিক দায়িত্ব পালন করেন। আমাদের সেনা প্রধান থেকে শুরু করে একজন সিপাহী পর্যন্ত তারাও বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। মাননীয় প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচার বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী কোনো না কোনোভাবে, কোনো না কোনো উপায়ে প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন। সাংবিধানিক সংস্থাগুলোর প্রধান যারা আছে, উদাহরণ হিসাবে আমরা যদি বলি নির্বাচন কমিশন, সেখানে প্রধান নির্বাচন কমিশনার আছেন, আরও কয়েকজন নির্বাচন কমিশনার আছেন, এবং নির্বাচন কমিশন আছে, একটি সচিবালয় আছে। সকলে মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব তারা পালন করে থাকেন। তো এই ধরনের এই যে প্রশাসন সম্পর্কে ধারণা, এটি আমাদের পাল্টাতে হবে এবং এটিকে ব্যাপকভাবে চিন্তা করতে হবে। সকলে মিলে দায়িত্ব পালন করার, কাজ করার, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সেবা করার, মানুষের কল্যাণ করার, মানুষের অধিকারকে তাদের ঘরে পৌঁছে দেওয়ার, মানুষের সেবাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টাটা অব্যাহত রাখা লাগবে। অচ্ছলায়তনটা কোথায় হচ্ছে? বিশৃঙ্খলাটা, স্থবিরতা দেখা দিচ্ছে প্রশাসনে, এটা কেন হচ্ছে? স্থবিরতা দেখা দেওয়ার মূল কারণ হলো যে আমরা প্রত্যেক নিজেকে স্বাধীন বলে মনে করি, আহাম্মক এবং গাধার মতো। আরে আমি যে স্বাধীন, আরও 10 জনের কার্যক্রমের সহযোগিতায় আমি আজকে এই পর্যায়ে পৌঁছে যাচ্ছি, সকলের সহযোগিতা লাগে। কিন্তু আমি মনে করি আমি একলা পারবো। এই একলা পারার মানসিকতা এবং মানুষের উপরে চাপ প্রয়োগ করার মানসিকতা, মানুষকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, ভালো কি মন্দ, এই যে মানসিকতা, এই মানসিকতার কারণে আমাদের চেইন অফ কমান্ড এটি নষ্ট হয়ে গেছে। কেউ কারো কথা শুনতে চায় না, কেউ কাউকে বুঝতে চায় না,
কেউ কারো সঙ্গে নিজের মনোভাব শেয়ার করতে চায় না, ভালো এবং মন্দ দিক নিয়ে আলোচনা করে সঠিক কাজটি দ্রুত করার চেষ্টা এটা তারা করতে চায় না। সমস্যা কিন্তু এখানেই, এই কারণেই স্থবিরতা। আপনাকে ধন্যবাদ। জনাব মুসলিউদ্দিন, আপনি তার কথা শুনেছেন, জনাব সুলাইমান চৌধুরী বলেছেন, আপনার নিজস্ব ব্যাখ্যা কি, আপনার অবজারভেশনটা কি? একটি ডিপার্টমেন্টের দ্বারা তো প্রশাসন হয় না, তাহলে সার্বিক প্রশাসন, সকলে মিলে যে প্রশাসন হয় সেটাই প্রশাসন। এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে প্রশাসক যিনি থাকেন মাঠে কাজ করেন, তার যেমন একটা স্থায়িত্ব দরকার, যিনি এই প্রশাসন পরিচালনা করেন কেন্দ্র থেকে, সেখানেও একটা স্থায়িত্ব দরকার। এখন আপনি এমন 6 মাস 3 মাসের জন্য একজন সচিব যদি আসে, সে তো কোনো স্থায়ী দিক নির্দেশনা দিতে পারে না। এবং আমার জানা মতে সচিব বা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা আমাদের প্রশাসনিক কর্মদক্ষতাকে অ্যাড্রেস করা, সেটাও ঠিকমতো হয়ে ওঠে না। এবং সরকারের নীতি আদর্শ যেটা, এটা বাস্তবায়ন করাই তো প্রশাসনের কাজ। এখনকার সরকারটা তো অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে স্থায়ী কোনো নীতি আদর্শ থাকতে হবে এবং একটা দিক নির্দেশনা যাবে, অ্যাকর্ডিংলি তারা কাজটা করবে। সেই রকম কিছু অস্থিরতা কেন্দ্রেই বিদ্যমান, স্বভাবতই ফিল্ডেও তার প্রতিফলন তো হবেই। ফিল্ড অফিসাররা তো নির্ণয় করতে পারে না অনেক সময় যে কোনটা সরকারের পলিসি আর কোনটা পলিসি নয়। কেন্দ্রে বিদ্যমান, একটু ব্যাখ্যা দিন। কেন্দ্রে বিদ্যমান আমাদের সংস্থাপন নাকি যেন বলে ম্যান পাওয়ার যে মিনিস্ট্রি, সেখানেও তো নানান রকম কাহিনী, এগুলি আমরা প্রকাশ্য বেশি আলোচনা নাই করি, যে কাহিনী বের হচ্ছে এবং গুজবও হতে পারে কে কীভাবে সচিব হচ্ছে, কে কীভাবে আসছে, এবং দীর্ঘদিন তারা সচিবালয়ে থাকতেও পারছে না নিজ পদে, তারা চলে যাচ্ছে। তাহলে ফিল্ড অফিসাররা তো এরকম মনেই করতে পারে, স্যার ওই কথাটা বলে গেল, উনি আর কয়দিন থাকবে, দেখ কি করা যায়। এটা কিন্তু একটা বিষয় আছে, প্রশাসনের স্থায়িত্ব একটা বিষয় আছে। এটা যদি আপনার টেম্পোরারিলি কেউ যদি আসে এবং 1 মাস 2 মাসের জন্য একটা দায়িত্ব পাইলো, এবার ডিসিটিসি পর্যায়ে তো এরকমই দেখা যাচ্ছে, তারা তো মিনিমাম 3 ইয়ার্স থাকার কথা, কিন্তু কেউ থাকতে পারছে না। হ্যাঁ, এবং আমরা কয়েকদিন আগেও দেখলাম চিটাগং, কোথায় কোথায় কক্সবাজার ডিসিরা বেশি দিন থাকতে পারে না, বদল হয়ে যায়। সেটা হয়তো নানান রকম যুক্তিপূর্ণ কারণও থাকতে পারে, কিন্তু এইটা যদি ডিসিদের যে পলিসি নির্দেশ, সেটা তো তার সাবঅর্ডিনেট অফিসের জন্য বাধ্যতামূলক, কিন্তু সেটা সে কীভাবে পালন করবে? তার সে নির্দেশ দিল, 3 মাস পরে ফিল্ডে যাওয়ার আগেই তার স্থলাভিষিক্ত অন্য এক কর্মকর্তা এসে গেল, তারা তো জানেই না যে তার কী নির্দেশনা ছিল, ফিল্ড পর্যায়ে কী কাজ করতে হবে। আর আইন শৃঙ্খলার ক্ষেত্রেও যে দুষ্ট লোক যারা, ভালো লোক যারা, তারাও তো দেখে যে এসপি সাহেব কতদিন যাবত আছে আর কতদিন যাবত থাকবে, তার খুঁটির জোর কতটুকু, এটাও তারা দেখে। এবং এই যে খুঁটির জোর, রাজনৈতিক সরকার হলে অনেক সময় একটা স্থিরতা থাকে, স্ট্যাবিলিটি যেটাকে বলি আর কি, আমরা মাঠেও থাকে, কেন্দ্রেও থাকে। এবং যারা জেলা প্রশাসক, এসপি বা ইঞ্জিনিয়ার, যারা যেখানেই থাকে, সে যদি মনে করে যে আমাকে কয়েকদিনের মধ্যে চলে যেতে হবে, তাহলে তার সে মনোযোগ দিয়ে কাজ করবে না। এই যে ওল্ড একটা ট্রেডিশন আছে যে সে 3 বছর থাকবে বা 5 বছর থাকবে, এইরকম একটা টাইম টেবিল থাকে, তাহলে তারা কিছু কাজকর্ম করতে পারে। আপনি তো জনপ্রশাসন সচিব ছিলেন, জি, তো আপনার সময় আপনি দেখেছেন, অনেক কিছু দেখেছেন, বিশেষ করে ট্রান্সফার, প্রমোশন, বিভিন্ন পোস্টিং। আপনার সময়ের সাথে পরবর্তী সময়, বিশেষ করে বর্তমান সময়টা, আপনি কি কোনো পার্থক্য চিহ্নিত করতে পারবেন? পার্থক্য এখন অফিসে কাজ যেভাবে হচ্ছে, তখন তো একটা দিক নির্দেশনা ছিল এবং একটা সিস্টেম ছিল। ডিসি পোস্টিংয়ে ফিট লিস্ট তৈরি করে, তালিকা তৈরি করে রাখা হতো, এবং ম্যান পাওয়ার মিনিস্ট্রি এবং ক্যাবিনেট ডিভিশন মিলে এগুলি পোস্টিং ট্রান্সফার করা হতো, এবং তাদের নির্বাচন বা অন্যান্য বিষয় পরিচালনার বিষয়ে কতগুলি স্ট্যান্ডিং অর্ডার থাকতো, এবং সেই অর্ডার অনুসারে তারা কাজ করতো আর কি। তো এখনকার তো কয়েকদিন পরপরই তাড়াতাড়ি বদলে হয়ে যাচ্ছে, পত্রপত্রিকায় যা লেখা হচ্ছে সেগুলি তো আর আলোচনার করা উচিত না। এগুলি কেন হচ্ছে, কী জন্য হচ্ছে? অতএব কারণে এটা একটা, আমরা বলবো যে একটা অস্থিরতা বিরাজ করছে, এটাকে কি বলে, অ্যাংজাইটি। এই অস্থিরতা তো প্রশাসনকে কিছু দুর্বল করে দিচ্ছে, দুর্বল। এখন এই দুর্বলতা তো আমাদের জন্য খারাপ, জাতির জন্য খারাপ। অবশ্যই দেশ এবং দশের জন্য খারাপ। সেই দুর্বলতাটা দূর করতে হবে।
সেটা এখানে যারা নির্বাহী আছে, প্রধান নির্বাহী আছেন, উপদেষ্টা মহোদয়গণ আছেন, তারা এটা দূর করবেন। এটা তো আপনি আমি দূর করতে পারবো না। যে তাদেরকে একটা স্ট্যাবিলিটি দিতে হবে এবং আশ্বাস দিতে হবে যে তোমরা নির্ভয়ে কাজ করো, নীতি আদর্শ তুলে ধরো। তখন তো আমার মনে হয় এই রকম অবস্থা আর হবে না আর কি। আপনার যারা যারা ফরেন সার্ভিস একাডেমিতে যায়, কথাবার্তা বলে, তারা কিন্তু বিভিন্ন দলের প্রতিনিধি এবং তাদের বেশ কিছু অনুসারী আছে সারা দেশেই। সেই অনুসারীরা স্থানীয় প্রশাসন গিয়ে বলে, আরে আমাদের দলের তো সব কথা ফাইনাল হয়ে গেছে, আপনারা এখন আমাদের সঙ্গে চলেন। তো এইরকম এক ধরনের একটা ইনডাইরেক্ট প্রেশার গ্রুপ তো আছেই, এরা তো তারা তো তৈরি করে। তারপরে এই যে জমি জমা যারা দেখে, চিটংয়ে একটা জমির ঘটনা দেখলাম যে এক ইহুদির জমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভদ্রলোককে নিয়ে তারে ওই লোকের উত্তরাধিকারী দেখে, সেই ইহুদি চলে গেছে ব্রিটিশ আমলে, অনেক আগে চলে গেছে। অনেক আগে চলে গেছে। তো এইগুলি তো সেগুলি আবার কি অনেক জমি, 46 একর নাকি, তো 46 একর জমি চিটং শহরে তো অনেক জমি। আপনাকে ধন্যবাদ, আপনি একটু ভালো কথা বলেছেন। আমি আবার আপনার আসছি জনাব সুলেমান চৌধুরী। কেন জানি মনে হয় আপনার কাছ থেকে অনেক কিছু শোনা যায়, বোঝা যায়। এই যে প্রশাসন যেটা আসছে, দেখেন চুক্তিভিত্তিক রাষ্ট্রের জন্য জরুরি, পৃথিবীর সব দেশের আছে, বাংলাদেশও আছে। অতীত হয়েছে, কিন্তু বর্তমান সময় চুক্তিভিত্তিক মানে নিয়োগের ক্ষেত্রে যে ধরনের একটা রেস দেখা যাচ্ছে, আপনার সূক্ষ্ম বিশ্লেষণে কি ধরা পড়ে? চুক্তিভিত্তিক নিয়োগ পৃথিবীর বিভিন্ন দেশে আছে, প্রায় বেশিরভাগ দেশেই আছে, এবং এটি বাংলাদেশেও আছে। বাংলাদেশে যা আছে সেটি হলো কোনো বিশেষ বিষয়ে বিশেষভাবে দক্ষ, বিশেষভাবে অভিজ্ঞ, এই বিষয়ে তিনি খুব ভালো জ্ঞান রাখেন, ভালো কর্মতৎপরতা আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজটি নির্দিষ্ট মানে তিনি সম্পন্ন করতে পারেন, এবং মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে তিনি স্বল্প সময়ের মধ্যে দ্রুত মানুষের কাছে সেবা পৌঁছে দিতে পারেন, এমন ব্যক্তিকেই চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। এটি হলো আইনের কথা, বিধানের কথা বাংলাদেশে। বাস্তবে এটির ব্যতিক্রম হচ্ছে, আমি আমার পছন্দের ব্যক্তিকে ব্যক্তিগত সুবিধা আদায়ের মাধ্যমে নিয়োগ দিয়ে দিলাম, তার ওই বিষয়ে যোগ্যতা আছে কিনা, তার ওই বিষয়ে জানাশোনা আছে কিনা, তিনি এই বিষয়ে কর্মসম্পাদন করতে পারবেন কিনা, এগুলোর কোনো প্রয়োজন আমি বোধ করলাম না। ফলে যা হবার তাই হচ্ছে, এই চুক্তিভিত্তিক নিয়োগের ফলে দেশের প্রশাসনিক স্থবিরতা আরও বেড়ে যাচ্ছে, আরও দানা বাঁধছে, মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই যে সেবা থেকে বঞ্চিত হচ্ছে, সুন্দর কথা বলেছেন। চুক্তিভিত্তিকে কোনো অভিযোগ নাই, আপনি যেটা বলেছেন দক্ষতা অভিজ্ঞতা হতেই পারে, এখানে বয়সটা বড় কথা হয় না, রাষ্ট্রকে সার্ভিস দিতে পারেন কিনা সেটি বড় কথা। কিন্তু এখন দেখা যাচ্ছে এমন কিছু কিছু বিষয় চুক্তিভিত্তিক হচ্ছে যেগুলি জনগণ পছন্দ করতেছে না, নাগরিকরা পছন্দ করতেছে না, সিভিল সোসাইটি পছন্দ করতেছে না, ইভেন কি প্রশাসনের ভিতরে পছন্দ করতেছে না। এই বিষয়গুলি সরকার যে যেখানে থাকা উচিত সেখানে যাবে সে, কিন্তু এই যে যেখানে যাওয়া উচিত না সেখানে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনার মূল্যায়নটা? আমি প্রথমে যে কথাটি বলতেছি সেটি রেশ ধরে আবার বলছি, একটি বিশেষ কাজে বিশেষভাবে দক্ষ এবং ওই কাজটি দক্ষতার সঙ্গে নির্দিষ্ট সময়ে সমাধা করার জন্য যোগ্য কোনো ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া, সেটি হচ্ছে না। সেটি না হওয়ার কারণেই এই দুরবস্থাটার সৃষ্টি হয়েছে। মানুষ এটির বিরোধিতা করছে। আরে আমি মানুষকে এত বোকা ভাববো, তার অর্থ হলো আমি নিজেই বোকা। মানুষ যে জ্ঞান রাখে, মানুষ যে সমালোচনা করতে জানে, আমার ত্রুটি কোথায় হচ্ছে এটা যে মানুষ জেনে যায় এবং এটির যে সমালোচনা করে সেই বিষয়ে আমার খেয়াল না থাকার কারণে আমি যাকে তাকে যে কোনো অনুপযুক্ত পদে নিয়োগ দিয়ে দিচ্ছি, মানুষ তো আমাকে ধরবেই। এবং মূল কথা হলো মানুষ তো সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমি মানুষকে এই বঞ্চিত করার অধিকার কি রাখি? উত্তর হইল না, আমি এই অধিকার রাখি না। আমি মানুষকে সেবা দেওয়ার জন্য যদি শপথ নেওয়ার ক্ষেত্র হয় শপথ নিয়েছি, অথবা নিয়োজিত হওয়ার ক্ষেত্র হয় আমি নিয়োজিত হয়েছি, এটার জন্য
আমাকে পারিশ্রমিক দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, এবং রাষ্ট্রের কোষাগার থেকে এই দেশের মালিক জনগণের ট্যাক্সের টাকা আমি নিয়ে থাকি। সেবা কিন্তু আমি দিচ্ছি না, টাকা নিচ্ছি সেবা না দিয়ে। এটার মতো জঘন্য মানসিকতা তো আর কিছু হতে পারে না। আমরা এটা থেকে পরিত্রাণ চাই। ধন্যবাদ আপনাকে। জঘন্য মানসিকতা কিছু হতে পারে না, জনাব মুসলিউদ্দিন। এই যে চুক্তি হচ্ছে, চুক্তি হয়তো অসুবিধা নেই, কিন্তু কিন্তু চুক্তিগুলি আপনার কি মনে হয় যে বর্তমান সময়টাতে এই চুক্তি নিয়ে এক ধরনের লুকোচুরি হচ্ছে? হ্যাঁ, তা তো হচ্ছে, কিন্তু একটা কি চুক্তিটা যেটা চুক্তিভিত্তিক যেটা নিয়োগ, এই নিয়োগটা হওয়ার কথা আছে এবং আইনে বিবৃত আছে এবং আমাদের ইয়াতে সিস্টেমে আছে। সেটা হলো যে প্রশাসনের গতিশীলতা বৃদ্ধি করার জন্য এবং প্রশাসন যাতে ডিস্টার্ব না হয়। একজন দক্ষ লোক বিদায় হয়ে চলে গেলে অনেক সময় শূন্যতার সৃষ্টি হয়। একটা নূতন কর্মক্ষম লোক তৈরি হওয়ার আগ পর্যন্ত অনেক সময় তাকে কিছু সময়ের জন্য 6 মাস 1 বছর এরকম তার চাকরি চুক্তিভিত্তিক নিয়োগ করে তাকে রাখা হয়। তো এরকম যেমন আমাদের ভূমি মন্ত্রণালয়ে একসময় ছিল সীমান্ত বিশেষজ্ঞ, মানে সীমান্ত আমাদের তখন তো পুরো বর্ডারটা চিহ্নিত হয় নাই, তখন এরকম কিছু আমিন এবং ছিল, অফিসার ছিল, সার্ভে অফিসার, তাদেরকে এরকম অনেক দিনই রাখা হয়েছে। তো সীমান্ত চিহ্নিত হয়ে যাওয়ার পরে এখন হয়তো প্রয়োজন নাই, এখন হয়তো রাখে না বা অন্য কাউকে রাখে। তো এরকম খুব টেকনিক্যাল জব যেটা ইচ্ছা করলে যে কোনো একজন আইসা নূতন করতে পারবে না, তখন প্রশাসনিক কন্টিনিউটি ঠিক রাখার জন্য এই ধরনের নিয়োগ হয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আবেদন নিবেদন, বঞ্চিত, এইসব কথাবার্তা বলে চলে তাদেরকে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বর্তমান আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যাদেরকে দিচ্ছে সেগুলো হচ্ছে এই টাইপের আর কি। হ্যাঁ, তারপরে আবার নানান রকম অভিযোগ উঠছে, আবার তাদেরকে সরিয়েও দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। তো যখন অভিযোগ উঠে এবং যখন আপনি তাদেরকে ট্রান্সফার করে দেন, তখন সাধারণ জনমনে একটা সন্দেহের বীজ যা রটেছে তার হয়তো কিছুটা বটে, যা রটে তার কিছুটা বটে, এমন একটা প্রবাদ বাক্য আছে। তখন মানুষ এইভাবে সন্দেহ করে, একে অপরকে নানানভাবে জিজ্ঞাসা করে। তো এই জন্য আমার মনে হয় এটা আসলে সমস্যা আমাদের জন্য আর কি। তো এটা প্রশাসনের গতিশীলতার জন্য, বিশেষ করে যেটা বলা হয় যে মাছের পচন শুরু হয় মাথায়, হেড অফিস যদি ঠিক থাকে তাহলে সমস্ত দেশই ঠিক থাকে। হেড অফিস ঠিক থাকলে সমস্ত দেশ ঠিক থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জনাব সুলাইমান চৌধুরী। আমরা যতটুকু জানতে পেরেছি বা পত্রপত্রিকা দেখি, ইভেন কি প্রশাসনিক বইতে আপনারা জানেন যে পরিমাণ উপসচিব, যুগ্ম সচিব এবং সচিবদের প্রমোশন উচিত, আমরা দেখতেছি এই জিনিসটা কিন্তু অতীতের মতো মাঝে একটা গ্যাপ ছিল, কিন্তু এখন কিন্তু সেটা শুরু হয়নি। আবার প্রমোশন দেওয়া হচ্ছে, সুপার নিউমারি পদ সহজ হয়ে যাচ্ছে, কিন্তু একই সময় আবার চুক্তিভিত্তিক আনা হচ্ছে এবং এমন সমস্ত পোস্টিং আনা হচ্ছে না আনলেও চলতো। কিন্তু কারণ যারা প্রমোশন পেয়েছে রেগুলার সার্ভিসে, তারা কিন্তু মেধাবী আছে এখানে। সেই মেধাবীকে যখন আপনি সাপ্রেস করে এটা চুক্তিভিত্তিক দিবেন, এটা কতটা নৈতিক এবং কতটাকে বলবেন এটা ফেভারিটিজম? এটি হলো গোদের উপরে বিস্ফোড়া। এই পদ্ধতিটি যেখানে আপনি সামাল দিতে পাচ্ছেন না প্রশাসনিক সকল বিভাগ, সকল মন্ত্রণালয়, সকল ক্যাডার, এটা হওয়া উচিত পিরামিড ভিত্তিক, কিন্তু হয়ে গেছে প্যাটমোটা। তো আপনি এই প্যাটমোটাকে পিরামিডে রূপান্তরিত করতে পাচ্ছেন না, তদুপরি আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এই প্যাটকে আরও মোটা করছেন। এইটার অর্থ এই দাঁড়ালো যে যে কোনো সময় আপনার এই প্যাট ফেটে যেতে পারে, বাস্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে, অর্থাৎ দেশের মহাবিপর্যয় হতে পারে। আপনি এটা কেন করতে যাচ্ছেন? আপনার তো যোগ্য লোক, আপনি পদোন্নতি যাদেরকে দিয়েছেন তাদের মধ্য থেকে আসে, বাছাই করুন এবং তারা প্রশিক্ষণ প্রাপ্ত, তারা তাদের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এবং তারা কর্মতৎপর। যারা কর্মতৎপর আছে তাদেরকে নিয়োগ দিন। আর পর্যায়ক্রমে আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আপনি এই প্যাটমোটাকে পিরামিডে রূপান্তরিত করার পদক্ষেপগুলি আস্তে আস্তে গ্রহণ করুন। হঠাৎ করে করলে আপনি পারবেন না, টোটাল ফেল করবেন, কারণ
তখন সকলেই আপনাকে এসে একসঙ্গে বাধা দিবে এবং এতজনের বাধা এড়িয়ে আপনি এটির সমাধান করতে পারবেন না। খুব সুকৌশলে চিন্তা ভাবনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আপনি চাইলে এটাকে পিরামিডে রূপান্তরিত করতে পারেন। প্রথম দফা আপনি চুক্তিভিত্তিক নিয়োগ যতদূর সম্ভব বন্ধ করুন। কেবলমাত্র মুসলিউদ্দিন সাহেব যেটি বলেছেন, খুব অভিজ্ঞ, দেশের জন্য খুব প্রয়োজনীয়, স্বল্প সময়ের জন্য সাময়িক গ্যাপটি পূরণ করার জন্য এই পদে আরেকজন লোক তৈরি না হওয়া পর্যন্ত 6 মাস, 3 মাস বা 2 মাস বা বড়জোর 1 বছরের জন্য আপনি কাউকে বিশেষ বিবেচনায় বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে রাখতে পারেন। আপনি অযোগ্য লোকদেরকে তাদের বেতন ভাতার সুবিধার জন্য, তাদের ব্যক্তিগত সুবিধার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে বেতন ভাতা দিয়ে রাখবেন আর রাষ্ট্রের ক্ষতি করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। এটির হিসাব একদিন আপনাকে দিতে হবে। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি একাধিক জায়গায় পোস্টিং দিচ্ছেন এবং সেখানে জট বাঁচতেছে, কিন্তু এখন যেখানে লোকটা বসে, যোগ্য লোকটা বসে আছে সেখানে ধরেন সে কাজ করতে পারতেছে না। এই যে সে কাজ করতে পারতেছে না, একটা সমস্যা। আরেকটা হলো এমন এক লোকের চুক্তিবিধি নিয়ে আসলেন যে যেখানে মেধাযুক্ত লোক ছিল এবং তার অদক্ষতার জন্য সেখানে একটা প্রশাসনিক একটা অচলায়তন সৃষ্টি হচ্ছে। এটা তো আপনি স্বচ্ছকে দেখতেছেন। এই জিনিসগুলো কি এইভাবেই চলবে না কিছু একটা আমরা সুরাহা চাচ্ছি? এইভাবে চলতে পারে না এবং চলবেও না। এইভাবে তখনই চলে যখন দেশে রাজনৈতিক সরকারের অভাব থাকে, অর্থাৎ রাজনৈতিক সরকার থাকে না। রাজনৈতিক সরকার না থাকার সুবিধাটা হলো এই, আমি তুমি সে, আমরা নিজেরা কয়েকজনে রাষ্ট্রকে চালাচ্ছি, এই সুযোগ সুবিধা মতো আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধবকে বিভিন্ন কাজে নিয়োজিত করছি, তাদের যোগ্যতা থাক অথবা না থাক। রাজনৈতিক সরকার অর্থাৎ যেই সরকারের কমিটমেন্ট আছে, ওয়াদা আছে, জনগণের সঙ্গে সম্পৃক্ততা আছে, জনগণের নাড়ি নক্ষত্রের খবর জানে, জনগণের সমস্যার কথা তারা ভালো করে বুঝে, জনগণের অধিকার কোথায় বিঘ্নিত হচ্ছে এটা তারা বুঝে, জনগণ কি কি সেবা পেতে চায় এটা রাজনীতিবিদেরা বুঝে, এটি ভালো। তখন এই জাতীয় সরকার যখন আসবে তখন এগুলো দূর হয়ে যাবে। তখন যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানো হবে এবং যোগ্য লোক দেশের সেবা করবেন, তা মানুষকে সেবা দেবেন, আস্তে আস্তে সমস্যা দূর হবে। এটা আমার বিশ্বাস ব্যক্তিগত। আপনাকে ধন্যবাদ। আপনাকে আমি 1 মিনিট ছোট্ট একটা প্রশ্ন আছে। আমরা যদি লক্ষ্য করতেছি ঢাকা সিটিতে, মেট্রোপলিটন সিটিতে বিভিন্ন আপনার থানায় ওসি নিয়োগের ব্যাপারে এখন বিপরীত চিত্র আসতেছে, কিন্তু অনেকেই কিন্তু ওসি হতে চাচ্ছেন না এখানে। কারণ ঢাকাতে বিভিন্ন কারণে এই যে মিটিং মিছিল হচ্ছে, হঠাৎ করে হচ্ছে, এখন এই দায়িত্ব কে নেবে? এমন একটা সুপারিশ করা হয়েছে, জারি করা হয়েছে, যদি কোনো থানায় এই অবৈধ মিছিল হয়, ঝটিকা সফর হয়, সেই থানার ওসিকে জবাবদিহি করতে হবে। এখন বিভিন্ন কারণে ঢাকার ওসিসির লোভনীয় পোস্ট, কিন্তু আমরা লক্ষ্য করতেছি যে এই পদটা কিন্তু সে কাঙ্ক্ষিত না। এখন তার টটস থাকতেছে, অনেকে আসতেও চাচ্ছে না যোগ্য লোকেরা। এটার ব্যাখ্যা কি? 1 মিনিট। না, এটা আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে। এটা তো আসতে চায় না, কারণ আগে হয়তো প্রেশার গ্রুপ, পলিটিক্যাল গ্রুপ যেগুলি আছে তারা হয়তো অতটা সচেতন ছিল না। এখন বিশেষ করে ঢাকা শহরে আমাদের ছাত্র ফ্রন্ট, তারপরে বিভিন্ন রাজনৈতিক দল, তারা খুবই সচেতন। একটা মানুষ আটক করা হলে তার আত্মীয় স্বজন সবাই যায় এবং আইনগত প্রভিশন আছে তাকে কোথায় রাখা হয়েছে, কেন রাখা হয়েছে, কতদিন রাখা হয়েছে এবং নির্দিষ্ট সময়ে তাকে আদালতে নিয়ে যেতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সমস্ত পদে থাকলে কেউ মিছিল করে ডিস্টার্ব করছে, সেটা তারা আসলে আমাদের পুলিশ বাহিনীটাই তো নষ্ট হয়ে গেছে গত 15 বছরে। তাদের তো প্রফেশনাল সেই ট্রেনিং এবং প্রফেশনালি কাজ করার স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই। তো এখন আমরা সেইটা চাচ্ছি, যে প্রশিক্ষণ তাদের নাই, যে কথা তাদেরকে বলা হয় নাই, এরকম নতুন কথা হলো যে নিরপেক্ষভাবে কাজ করো। তারা তো কোনোদিন নিরপেক্ষভাবে কাজ করে নাই, ফলে তারা বুঝতেছে না নিরপেক্ষভাবে কীভাবে কাজ হয়। এবং একটা মানুষের নাকি গরিব মানুষের ধরে নিয়ে এসে দিনের পর দিন আটকায় রাখছি। ওই যে মিরপুরে যে একটা কনভিকশন হলো, তাকে তো মেরেই ফেলে দিল লোকটাকে, টাকা, কত টাকার জন্য ওরা কিছু টাকা দিছিল, তাও তারা তাকে মেরে ফেলেছে।
সেটা এই কয়দিন আগে রায় বেরিয়েছে। মানুষের কোনো অধিকার ছিল না, এখন খানিকটা অধিকার আছে, জিজ্ঞাসাবাদ করতে পারে মানুষ, কথাবার্তা বলতে হচ্ছে। এই সচেতনতা সৃষ্টি হওয়ার কারণে এখন ওই থানায় বা অন্যান্য জায়গায় ঘুষ দুর্নীতি এই জাতীয় যে সমস্ত সুযোগ সুবিধাগুলি ছিল, সুবিধা ওদের, জনগণের কোনো সুবিধা নেই, জনগণের অসুবিধা, কিন্তু সেইটা এখন কমে গেছে, আগের মতো সেইটা আর করতে পারছে না, সেই জন্য তারা যাইতে চায় না। তারপরে একটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ জনাব মুস্তাউদ্দিন, আপনাকেও ধন্যবাদ জনাব আপনার সুলেমান চৌধুরী। আমরা শেষ পর্যায়ে এসেছি, আমাদের এখানে শেষ করতেছি। দর্শক শ্রোতা, আপনাদেরকে যথেষ্ট ধৈর্যচ্যুতি ঘটিয়েছি এবং আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আমরা এতক্ষণ যে দুজন প্রখ্যাত ব্যক্তির সাথে আলাপ করলাম, যারা প্রশাসন সম্পর্কে একেবারে ওতপ্রোত জড়িত ছিল এবং যাদের অভিজ্ঞতা দক্ষতা এত ব্যাপক যে তাদের কথাবার্তাগুলো ইদানিং কিন্তু শোনা যাচ্ছে না। যারা জানে বোঝে তারা চুপ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে, কী জন্য হয়ে যাচ্ছে, একাধিক কারণ আছে। তারপরও কথা হলো যে অচলায়তন প্রশাসন সৃষ্টি হয়েছে, আমরা তার অবসান চাই। অবসান চাই বলেই এই ধরনের বুজুর্গ ব্যক্তি যারা প্রশাসনে ছিল তাদের কথাবার্তা আমরা শুনতে চাই, জানতে চাই। যতই শুনবো, ততই জানবো, ততই বুঝবো। এবং ধন্যবাদ। আগামী পর্বের জন্য ধন্যবাদ।